প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, টেকসই পোশাক খাতের জন্য এই খাতে কাঠামোগত সংস্কারের কথা বলছেন অনেকেই। বৈশ্বিক এবং স্থানীয় বহুমুখী কারণে অনেক শিল্প মালিক টিকে থাকার সংগ্রাম করছেন। ঠিক এই মুহূর্তে তারা একটি স্বচ্ছ, জবাবদিহি এবং কার্যকর বিজিএমই গড়ার জন্য সমর্থন দিয়েছেন। বিজিএমইয়ের বর্তমান বোর্ড কতটা প্রস্তুত এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে, সেসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি মাহমুদ হাসান খান বাবু, তিনি সংগঠনটির নতুন প্রেসিডেন্ট। মাহমুদ হাসান খান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একটু আলোচনাটা আমরা ঠিক এভাবে শুরু করতে চাই। অনেক দিন পর আসলে আপনারা পোশাক মালিকরা একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেখলেন। নির্বাচনে আপনার যে প্যানেল, সেটি তো বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, বড় জয় পেয়েছেন। বড় জয় মানে তো আসলে পোশাক মালিকদের বড় চাহিদা, প্রত্যাশা। তো একটু বলবেন যে আপনি তো 3 সপ্তাহ দায়িত্ব নিয়েছেন, কী প্রস্তুতি আসলে আপনি নিয়েছেন হাতে? ধন্যবাদ নাগরিক টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে পোশাক শিল্প বা বিজিএমই তো পুরো দেশ থেকে বিচ্ছিন্ন না। পুরো দেশে যে অবস্থা ছিল নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা সমালোচনা, বিজিএমই এর বাইরে ছিল না। হ্যাঁ, আপনার কথা ঠিক, একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এর মাধ্যমে আমরা প্রায় 76 জন আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, 35 জন বিজয়ী হওয়ার কথা। সো আমাদের প্যানেল থেকে 31 জন বিজয়ী হয়েছে। আমরা মেম্বারদের আমরা অকুণ্ঠ সমর্থন পেয়েছি। বেশি সমর্থন পাওয়া মানে হলো বেশি এক্সপেকটেশন, এবং বেশি এক্সপেকটেশন মানেই হলো বেশি বেশি কাজ করে আমাদের দায়িত্বটা পালন করতে হবে। প্রস্তুতি বলতে যেটা বোঝায়, 3 সপ্তাহের মধ্যে আমরা যে কাজগুলো করেছি, বিজিএমইতে অনেকগুলো স্ট্যান্ডিং কমিটি থাকে। সেই স্ট্যান্ডিং কমিটিতে একজন করে চেয়ারম্যান, কিছু সদস্য নির্বাচন করতে হয়। সেটা আমরা প্রস্তুতিমূলক কাজগুলো করে ফেলেছি। যে স্ট্যান্ডিং কমিটিগুলো খুব জরুরি, যেটার জন্য ডে টু ডে কাজ, যেমন ইউডি কমিটি, সো এটা আমরা করে ফেলেছি। এর বাইরে ধরেন যারা পরিচালক, তারা কি দায়িত্ব পালন করবেন সেটাও ঠিক করে ফেলেছি। অফিস বেয়াররা কি এখন দায়িত্ব পালন করবেন সেটা এই সপ্তাহের মধ্যে ঠিক করে ফেলবো। অ্যান্ড অন টপ অফ সভাপতির যে দায়িত্ব সেটা পালন করবো। সো আমরা বলতে পারি যে প্রস্তুতিমূলক যে কাজ সেগুলো আমরা করে ফেলেছি। পাশাপাশি আমরা সরকারের বিভিন্ন স্তরে আমরা দেখা করছি, আমাদের কনসার্নটা কি সেটা জানাচ্ছি, আমাদের চাহিদাটা কি আমরা সেটা জানাচ্ছি, কি করলে এই শিল্প আরও এগিয়ে যাবে সেটা আমরা জানাচ্ছি। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ আমরা পাওয়ার জন্য একটা চিঠি দিয়েছি। আশা করি আমরা সহসাই পাবো। ওনার সাথে সাক্ষাতের পরে আমাদের কার্যক্রমগুলো আমরা আরও একটু ভিজিবল করতে পারবো বলে আশা করছি। আপনি আপনাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেখানে স্বচ্ছতার কথা বলেছেন, যেটা আমি শুরুতে বললাম, জবাবদিহিতার কথা বলেছেন। বিজিএমই বোর্ড স্বচ্ছ এবং জবাবদিহি হবে, বিজিএমই সচল হবে বেশি আরও। তো ঠিক মালিকরা তো আসলে সেই আকাঙ্ক্ষা থেকে আপনাদেরকে সমর্থন দিয়েছে। এইখানে আসলে আপনাদের এই স্বচ্ছতা, জবাবদিহিতা যেহেতু ঘাটতি ছিল, এইখানে আসলে আপনার পদক্ষেপটা কি থাকছে? আমরা অবশ্যই জবাবদিহিতামূলক একটা বিজিএমই চেয়েছি, এবং আমরা আমাদের মেম্বারদের কাছে জবাবদিহিতার আওতায় আমরা থাকবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা দুইটা একে অপরের পরিপূরক, সেটা নিয়েও কোনো সন্দেহ নাই। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি যেটা আমাদের নিজেদের দ্বারা করা সম্ভব, সেটা প্রথম বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেমন আমাদের যাবতীয় সার্ভিস চার্জ, ইউডি ফি 25% কমিয়ে দেওয়া, সেটা আমরা 1 জুলাই থেকে ইতিমধ্যেই কার্যকর করেছি। আমাদের শ্রমিকদের যে একটা হাসপাতাল হাফ ডান অবস্থায় অনেক দিন ধরে পড়ে আছে, সেটা কীভাবে পূর্ণাঙ্গ করা যায় অথবা আরও বৃহৎ আকারে কী উদ্যোগ নেওয়া যায় সেটা নিয়ে কাজ করছি। সুতরাং আমি একটা জিনিস জোর গলায় বলতে পারি যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন কেউ করতে পারবে না, সেভাবে আমরা কাজ করব। কিন্তু অনেক উদ্যোক্তা যারা আপনাকে সমর্থন দিয়েছে, আমি শুরুতে বলছিলাম, আপনিও বলছিলেন যে আপনাদের কাছে প্রত্যাশা অনেক বেশি। যে সমস্ত উদ্যোক্তা আপনাদেরকে সমর্থন দিয়েছে, তারা অনেকেই এখন মনে করছেন যে আপনি অফিস বেয়ারার হিসেবে যাদেরকে নিয়ে এসছেন, আপনি যতটা সাহসী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, আপনার সঙ্গে যারা অফিস বেয়ারার আছেন তারা এখানে কিছুটা দুর্বল। এটা নৈতিকতার কোনো কারণ আছে এখানে, নাকি আসলে তারা আপনার মতো সাহসী না? কোনো কারণ নাই। আমরা যেটা করার চেষ্টা করেছি, পুরনো অভিজ্ঞতা এবং নতুনদের সমন্বয়। আমার অফিস বেয়ারারদের মধ্যে আমি পুরনো,
এর বাইরে যারা অফিস বিয়ারার হয়েছেন তারা পরিচালক ছিলেন একাধিকবার, হয়তো অফিস বিয়ারার ছিলেন না। এখন নেতৃত্ব যদি আপনি বিকশিত হইতে না দেন, কাউকে যদি আপনি দায়িত্ব না দেন, তাহলে উনি কিভাবে প্রমাণ করবেন যে উনি ডেলিভার করতে পারবেন কি পারবেন না? 3 সপ্তাহ খুব কম সময়, এবং আমি খুব আশাবাদী তারা ভালোভাবে ডেলিভার করতে পারবেন। বিজিএমের ইতিহাসে প্রথম আমাদের এই ফোরামের প্রেসিডেন্ট জনাব সালাম, উনি প্রত্যেক অফিস বিয়ারের কাছ থেকে রেজিগনেশন লেটার নিয়ে রেখে দিয়েছেন। এটা বিজেপির ইতিহাসে কখনো হয় নাই। সুতরাং কেউ যদি ডেলিভার করতে না পারেন, দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে ওনাকে ওই জায়গাটা ছেড়ে দিতে হবে এবং নতুন পরিচালকদের মধ্যে থেকে কেউ না কেউ অফিস বিয়ারার হবেন। এটা কখনো হয় নাই। এটা করার উদ্দেশ্যটা কি, যে আপনাকে দায়িত্ব পালন করতে হবে অথবা জায়গা ছেড়ে দিতে হবে। বাট এটা একটা জিনিস বলে রাখি, বিজিএম সরকার না, বিজিএম একটা বাণিজ্য সংগঠন, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সংগঠন। বিজিএমের বিভিন্ন যে নির্বাচনী এজেন্ডা বা এই শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সরকারের সমর্থন লাগবে। অর্থাৎ সমর্থন বলতে আমরা বলছি যেটা করলে ব্যবসা বাণিজ্য শিল্প বা শ্রমবান্ধব যে কর্মসূচি এগুলো এগিয়ে নিতে চাইলে সরকারকে এটার সাথে অ্যালাইন হতে হবে। এখন যদি সরকারের কাছ থেকে আমাদের যে আইনসম্মত বা যৌক্তিক যদি সহযোগিতা পাই, আমরা রেডি আছি, আমরা কাজ করতে চাই এবং কাজ করছি, এবং সেটারই প্রতিফলন ইতিমধ্যেই সরকারের আমরা 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা দেখা করেছি এবং আমাদের কনসার্নগুলো জানিয়েছি। সুতরাং অফিস বিয়াররা যারা আছেন তারা দুর্বল না, তারা স্ব ব্যবসার ক্ষেত্রে সফল। সুতরাং এটাই প্রমাণ করে যে তারা ভালো কাজ করতে পারবেন। আমরা তো বিগত দিনে আসলে বাণিজ্যিক সংগঠন, শুধু বিজিএমইকে বলছি না, বাণিজ্যিক সংগঠনগুলোকে দেখেছি প্রেসিডেন্টের একক কর্তৃত্ববাদের সংগঠনে পরিণত হয়। আপনি যেহেতু স্বচ্ছ এবং জবাবদিহিতার কথা বলছেন, সেখানে আসলে আপনার যারা অফিস বেয়ারার আছেন এবং বোর্ডে যারা আছেন, তাদের আসলে এটিকে আরও বেশি কার্যকর করতে চাইলে তাদেরকেও তৎপর হতে হবে। আমার প্রশ্নটা ছিল যে এই জায়গায় অনেক উদ্যোক্তা মনে করছেন আপনি যতটা দ্রুত এবং সাহসী পদক্ষেপ নিতে পারেন, আপনার বোর্ডে অনেকেই সেটি পারছে না, তারা কিছুটা স্লোত। এখানে তো গতিশীল করতে হবে। আমার জায়গাটা এরকম কিনা? না, বিষয়টা মোটেও ঠিক না। দায়িত্ব বুঝে পাওয়ার আগে কেউ যদি কাজ শুরু করে তাহলে তো জটিলতা তৈরি হবে। কেবলমাত্র দায়িত্ব ভাগ করে দেওয়া হলো, তাও অফিস বেয়ারের সবার দায়িত্ব ভাগ করে দেওয়া হয় নাই। এখানে আমরা একটা প্ল্যাটফর্ম, ফোরাম, তো ফোরামের এই বোর্ডে যারা আছেন এর বাইরেও নেতৃত্ব আছেন, তাদের অ্যাডভাইস আমাদের নিতে হয় এবং কাদেরকে দায়িত্ব দিলে ভালো করবে, স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান, সেইগুলো নির্ধারণ করা হয়েছে। সুতরাং দায়িত্ব বুঝে পাওয়ার আগেই যদি কেউ কাজ শুরু করে সেটা ভুল বোঝাবুঝি হতে পারে। সুতরাং 3 সপ্তাহ ইজ টু আর্লি টু কমেন্ট। মানে আপনার একক কর্তৃত্ববাদ থাকছে না এটা? অবশ্যই না, অবশ্যই না। কারণ কেন একক কর্তৃত্ববাদ তৈরি করতে যাব? দিনের শেষে বিজিএমই যদি সফল হয় সেটা আমারই বা আমাদের এই বোর্ডেরই শোনা হবে, ব্যর্থ হইলে সেই দায়ও আমাদেরকে নিতে হবে। একটু রাজনীতির প্রসঙ্গ টানতেই হয়, যেহেতু বিগত দিনে আমরা দেখেছি যে সব বিসিসিআই বলেন, বিটিএমই বলেন, বিটিএমই বলেন বা বিজিএমই বলেন, অনেক সময় অনেকে মনে করতেন যে এগুলো আসলে কোনো রাজনৈতিক কার্যালয়ে পরিণত হয়েছে, রাজনৈতিক দলগুলোর ব্যবসায়িক কার্যালয়ে পরিণত হয়েছে। তো আপনার প্রতিশ্রুতি ছিল যে আসলে আপনি নেতৃত্বে আসলে আপনার নেতৃত্বে বিজিএম আসলে কোনো রাজনৈতিক কার্যালয়ে পরিণত হবে না। এখন আমরা একটি অন্তর্বর্তী সময় পার করছি, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। যদি আপনি একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, আপনার দল যদি শাসন ক্ষমতা নেয় দেশের, এটি যে রাজনৈতিক কার্যালয়ে পরিণত হবে না বিজিএমই, তার জন্য আপনার কি চিন্তা? আমি যে দলের কর্মী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, ওই রাজনৈতিক দলের অফিসের অভাব নাই যে এখানে ওই রাজনৈতিক দলের কর্মীরা বিজেপিতে আসবে। আমি সভাপতি থাকাকালীন কোনো সুযোগ নাই, এটা হবে না, সময়তে এটা প্রমাণ হবে। আর জনগণ সমর্থন দিলেই তো আমাদের দল হলো দেশ পরিচালনার দায়িত্ব পাবে, এটা আগাম বিষয়। এটা নিয়ে আমার মনে হয় কমেন্টস না করাই ভালো। আমরা আশাবাদী, বাট আমরা অতি আত্মবিশ্বাসী হওয়ার তো কোনো কারণ নেই, তো সময় বলে দেবে। বাট বিজেপির অফিস বিজেপির মেম্বারদের স্বার্থ সংরক্ষণ করবে, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করবে, সেই কাজেই ব্যবহার করা হবে, অন্য কোনো কাজে ব্যবহৃত হবে না। আপনি যেদিন নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনের পরে আপনি যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদেরকে দিয়েছিলেন, সেখানে বলেছিলেন আপনার সঙ্গে যারা নির্বাচনে অংশ নিয়েছে প্রতিপক্ষ প্যানেলগুলো, সম্মিলিত পরিষদ এবং ঐক্য পরিষদ, আপনি সবাইকে সঙ্গে নিয়ে আসলে বিজেপিটা পরিচালনা করতে চান। বলবেন যে আসলে তাদেরকে কোনোভাবে সম্পৃক্ত করবার সুযোগ আছে কিনা বা সেই চিন্তা আপনি করছেন কিনা? অবশ্যই সুযোগ আছে এবং সেই চিন্তা করছি এবং সেই অনুযায়ী কাজও করছি। আপনি দেখেন আমাদের বোর্ডে ঢাকা থেকে সাবেক সভাপতি
জনাব ফারুক হাসান নির্বাচিত হয়েছেন। আমরা সহযোগিতা বা একসাথে কাজ করব বলেই তো উনি এ পর্যন্ত যে আমাদের বোর্ড মিটিংগুলো হয়েছে প্রত্যেকটা বোর্ড মিটিংয়ে উনি এসেছেন। তা আমরা যদি সহযোগিতা করার মনোভাব না দেখাতাম, ওনাকে প্রাপ্য সম্মান না দিতাম, তাহলে তো উনি বোর্ড মিটিং আসতেন না। তো অন্যান্য যারা আছে তাদের সাথে আমরা সবার সাথে কাজ করব একসাথে, কারণ বিজিএমের নির্বাচনের সময় যে 1-2 মাস আমাদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা থাকে, নির্বাচনের দিন ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই এটা আর থাকে না। আপনারা দেখেছেন তো যে নির্বাচনের দিন ফলাফল ঘোষণার আগেই যে আমাদের প্রতিপক্ষ প্যানেল যখন দেখেছে যে আমরা বিজয়ী হতে যাচ্ছি, আগাম ফুল দিয়ে আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। একই কাজ আমরা করতাম যদি আমরা বুঝতাম যে আমরা বিজয়ী হচ্ছি না, ওনারা হচ্ছেন, এই কাজ করুন। এইটা আমাদের ভিতরে আছে, বাইরের থেকে যে যাই মনে করুক না কেন এই পারস্পরিক শ্রদ্ধাবোধ আমাদের আছে। ইলেকশনের সময়, প্রতিদ্বন্দ্বের সময় আমরা পরস্পরের ভুল ত্রুটিগুলো তুলে ধরবো, এটাই তো স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমরা বিরতিতে যাব, তার আগে আরেকটি প্রশ্ন করতে চাই, একটু জবাবটা নিব। সেটা হলো যে আপনার বড় একটা প্রতিশ্রুতি ছিল, যেটি উদ্যোক্তারা খুব বড় আকারেই দেখেছেন, যে আপনি দায়িত্বে এলে বিজিএমের জন্য আলাদা একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার আপনার চেষ্টা থাকবে। তো এখন তো অন্তর্বর্তী সরকার, কোনো রাজনৈতিক সরকার নেই, আবার আপনার তো 2 বছরের সময় পাবেন, সেখানে বড় একটি সময় হয়তো বা এই সরকার সময় পার করতে হবে। আপনার এই যে উদ্যোগ, যেটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সেটি আসলে কখন আপনি কিভাবে এই প্রক্রিয়াটা হাতে নেবেন বা সরকারের সঙ্গে দেন দরবার শুরু করবেন? এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো। নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা প্রায় 14-15টা আমাদের এজেন্ডা ছিল। নির্বাচন প্রচারের সময় আমরা বলেছি কোনোটা আমরা আমাদের টেনের মধ্যে সমাপ্ত করতে পারবো, কোনোটা আমরা শুরু করে হাফ ডান অবস্থায় থাকবে, কোনোটা কেবল শুরু করব। আর কিছু কিছু বিষয় আছে পুরোপুরি সরকারের উপর নির্ভরশীল। আমাদের কাজটা কি, আমরা যুক্তি দিয়ে বুঝাবো যে একটা ভিন্ন মন্ত্রণালয় থাকার দরকার, এবং আমরা কিন্তু সম্পূর্ণ নতুন কোনো মন্ত্রণালয়ের কথা বলছি না, আমরা বলছি বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয়, এর সাথে পাট মন্ত্রণালয় যুক্ত হয়েছে। বাণিজ্য থেকে পৃথক হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ে অনেক কাজ করতে হয়, তাতে করে আমাদের পোশাক শিল্প যেহেতু এখন এই মুহূর্ত পর্যন্ত দেশের অর্থনীতির লাইফলাইন, ফোকাসটা নষ্ট হয়ে যায়। একটা এক্সপার্টিস গ্রো করতে হবে যদি আপনি ভিন্ন মন্ত্রণালয়। সরকার যদি মনে করেন যে না এটা দেশের স্বার্থে, এটার প্রয়োজন নাই, এই সরকার জোর করতে পারবো না, তো আমরা বুঝাইতে পারবো। তারপরে সরকার নিশ্চয়ই কাউন্টার লজিক দিবেন যে এই কারণে ভিন্ন মন্ত্রণালয়ের প্রয়োজন নেই। আমরা আশাবাদী আমরা তাদেরকে কনভিন্স করতে পারবো, এই সরকার আসুক বা ভবিষ্যৎ যে কোনো সরকার হোক, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। কারণ আমাদের স্টেক হোল্ডার, আমাদের যারা সিনিয়র, সবাই মনে করে যেটা হওয়া উচিত। ইভেন কি বিটিএমও মনে করে, বিকেএমই মনে করে যে একটা ভিন্ন মন্ত্রণালয় হওয়া উচিত। আমরা তো খালি বলছি না, পোশাক এবং বস্ত্র একসাথে থাকবে, তাহলেই হবে কি ওই মন্ত্রণালয়টা ফাংশনিং মন্ত্রণালয়ে পরিণত হবে। আমরা তো এতক্ষণ বিজিএমির রাজনীতি, বিজিএমির নেতৃত্ব এসব নিয়ে আলাপ করলাম, একটু ট্রেডের প্রসঙ্গে একটু আলাপ করতে চাই। আপনি তো অনেক দিন ব্যবসা করছেন, ছোট কারখানা থেকে এখন বড় কারখানা তৈরি করেছেন। অত পেছনে আমরা যাব না, যদি আপনি নিকট সময় যদি দেখেন যে পোশাক খাত বৈশ্বিক এবং স্থানীয় নানা কারণে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে, একটু আপনার কাছে মোটা দাগে এই মুহূর্তে আপনার উদ্যোক্তারা কি কি চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করছেন? এটা আমরা আগেও বলেছি, চ্যালেঞ্জ 2 ধরনের, একটা হলো এক্সটার্নাল, একটা হলো ইন্টারনাল। ইন্টারনাল চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা। পোশাক শিল্পের জন্য জ্বালানি ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার ব্যাকওয়ার্ডে যারা আছে, যে সাপ্লাই চেনে যারা কাপড় তৈরি করেন। তো ওই জায়গায় যদি সমস্যা হয় তাহলে হবে কি আমাদের সাপ্লাই চেন ডিসরাপশন হয়। তখন হয় কি আমরা লিড টাইম ঠিক রাখতে পারি না, আমরা সময় মতো শিপমেন্ট করতে পারি না। সো এই জ্বালানি সমস্যাটা বড় সমস্যা। এর বাইরে এখন আছে হলো আপনার হাই ব্যাংক ইন্টারেস্ট রেট, 9% থেকে এখন 15-16% হয়ে গেছে। এটার জন্য মূল কারণ হচ্ছে আপনার এনপিএল বেশি। অ্যান্ড এনপিএল বেশি হওয়ার জন্য দায়িত্ব হলো পোশাক শিল্প মালিকদের না, এখানে বড় বড় যারা হলো ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন এবং খেলাপি হয়েছেন, এবং খেলাপি বলাটাও ঠিক হবে না, বেসিক্যালি লুট করেছেন, তাদের জন্যই তো রাতারাতি এনপিএল দ্বিগুণ হয়ে গেছে এই 8 মাসে, যার জন্য আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি, সেটার জন্য আমাদেরকে সাফার করতে হচ্ছে। প্লাস বাংলাদেশ ব্যাংকের যে লো কস্ট ফান্ড ছিল, যেটা পিএসসি, যেটা 5 বছর কোভিডের পরে শুরু হয়েছে, এটা এই বছর মে মাসে শেষ হয়ে গেছে, সেখানেও একটা আমাদের ধাক্কা। আর এক্সটার্নাল চ্যালেঞ্জ এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ট্যারিফ নিয়ে আলোচনা হচ্ছে, মন্ত্রণালয় কাজ করছে, ইউএসটিআর সাথে কথা বলছেন। এটা নিয়ে আসলে যারা আমেরিকান বিজনেস করেন সবাই খুব এক ধরনের টেনশনে আছেন। এলডিসি গ্র্যাজুয়েশন আরও একটা চ্যালেঞ্জ, এখনই প্রস্তুতি নেওয়া দরকার। আমরা
2026-এ গ্র্যাজুয়েটেড হব, আমরা চাই এটা ডেফার করা হোক অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর। আর 2 বছর ডেফার করলেও তো আমাদের 5-6 বছরের একটা প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি তো রাতারাতি নেওয়া যাবে না। আর প্রস্তুতি তখনই সফল হবে যদি ইনফ্রাস্ট্রাকচার আমরা ঠিক করতে পারি। সো এই চ্যালেঞ্জগুলো আমাদের আছে, এগুলো হলো মোটা দাগে আপনি যেটা বললেন ওটাই। এর বাইরেও প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ আসছে, সেগুলা আমরা ফেস করি, সামনের দিকে এগোচ্ছি। সো আশা করি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সরকার সিরিয়াসলি কাজ করবে, বিশেষ করে জ্বালানি সমস্যা নিয়ে কাজ করবেন। আপনি বলছিলেন যে এটি কিছুটা সময় দরকার, আমরা এলডিসি আসলে উত্তরণের জন্য তৈরি না। এটি আপনার মতো সব উদ্যোক্তারাই একই কথা বলেন, ব্যবসায়ীরা অর্থনীতি বিচার বিশ্লেষণ করেন। অনেকে অবশ্য এখন বলছেন যে বিগত সরকারি তথ্যপত্রের আলোকে আমরা এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছি, সেখানে নতুন করে চিন্তার সুযোগ আছে। কিন্তু অনেকেই বলেন যে আসলে আপনার ব্যবসায়ীরা কোনো প্রতিযোগিতায় যেতে চান না, যার কারণে আসলে এটি সমর্থন করেন না। এই সমালোচনার জবাবটা আসলে কি? দেখেন, প্রতিযোগিতায় যেতে চাই না এটা তো ঠিক না। প্রতিযোগিতা করেই তো পোশাক শিল্প এত দূর এসছে। এখনও তো এত সমস্যা ফেস করেই তো আমাদের গ্রোথ হচ্ছে। সমস্যাটা হচ্ছে কি, যে প্রতিযোগিতার জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। যে আমাদের প্রতিযোগী দেশ যদি বলি, যেমন ভারত, ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান, ওই জায়গায় যেসব সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেই সুযোগ সুবিধা আমরা পাই না। সুযোগ সুবিধা বলতে কি আমাকে সব তৈরি করে দিবেন, একদম স্পুন ফিডিং করবেন, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এগেইন, যে এই যে জ্বালানি সমস্যাটা হলো, এটা হলো কেন? এটা তো আগের থেকেই প্ল্যান করার দরকার ছিল। বিদ্যুৎ সমস্যা এখনও আছে। চিটাং পোর্টের ইফিসিয়েন্সি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে তুলনা করেন, তাহলে ওইখানে ওইটার ইফিসিয়েন্সি তো আর বিজিএমের কাজ না, ওখানে এফিসিয়েন্সি বাড়ানো। সো এই প্রতিযোগিতার সক্ষমতা বাড়াইতে হলে এই কাজগুলোর সাথে সাথে আরও অনেক কাজ আছে, আমাদের নিজেদেরও আছে। আমাদের ইন্টারনাল এফিসিয়েন্সি বাড়াইতে হবে, আমাদের নেগোশিয়েটিং পাওয়ার বাড়াইতে হবে, আমাদের আনপ্ল্যান্ড এক্সপ্যানশন করা যাবে না। সো এবং আমাদের যে গ্রোথ যেটা আছে সেটাও ইন্ডিভিজুয়ালি সাস্টেনেবল হইতে হবে, যে যে গ্রোথটা হচ্ছে এটা যেন ধরে রাখতে পারে। উঠলাম এত দূর, আবার পরের বছর নেমে গেলাম, এইটাকে গ্রোথ বলে না। সো এইটা ঠিক না, যে আমরা ফেস করতে চাই না। গ্র্যাজুয়েটেড হয়ে যাওয়ার পরে যেন কোনো ডিজাস্টার সিচুয়েশন তৈরি না হয়, সেই জন্য যেহেতু সুযোগ আছে সেহেতু 2 থেকে 3 বছর পিছনে, আমরা তো বলছি না যে আমরা গ্র্যাজুয়েটেড হইতে চাই না, আমরা বলছি যেহেতু সময় আছে 3 বছর পিছনে হোক, আমরা প্রস্তুতি নিই। এবং এটা খালি কিন্তু যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য, লোকাল ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, যেমন এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হয়ে গেলেই আমরা জাপানে যে আমরা ডিউটি ফ্রি আপনার হলো পাই, অ্যাক্সেস পাই, এখানে ওদের কথা হচ্ছে এরপরে কিন্তু তোমার গাড়ি ইম্পোর্ট আমাদের ট্যাক্স কমাইতে হবে। তো গাড়ি ইম্পোর্টের ট্যাক্স কমাইতে হইলে এখানে যে অন্য যে চ্যালেঞ্জগুলো এক্সাম্পল হিসেবে বললাম, আরও অনেক কম্পোনেন্ট আছে, তখন তো লোকাল ইন্ডাস্ট্রিও চ্যালেঞ্জের মুখে পড়বে। সবাইকে মিলে প্রস্তুতি নিয়ে গেলে সেই গ্র্যাজুয়েশনটাও হলো টেকসই হবে। ব্যাংকিং খাতের প্রসঙ্গ যখন টানছিলেন, বলছিলেন যে আসলে এই যে ব্যাংকিং খাতে যে খেলাপি ঋণ আমরা দেখছি বিস্ফোরণ হচ্ছে, আসলে এটি এখন 4,20,000 কোটি টাকা খেলাপি, এটি আরও বাড়বে যদি আরও নিরীক্ষা করা যায়। তো এই যে খেলাপি ঋণ বলছিলেন যে ব্যাংকিং খাত লোপাট হয়েছে, এটি সত্য, কিন্তু ব্যাংকিং খাত লোপাট কারা করেছে? তারাও তো ব্যবসায়ী ছিলেন নাকি? তারা নামে ব্যবসায়ী, আসলে তারা লুটেরা। এবং যদি প্রকৃত ব্যবসায়ীরা খুব হিসাব করে ব্যাংকের থেকে টাকা নেয়, আচ্ছা, যে আমার প্রিন্সিপাল যে লোনটা নিচ্ছি সেই লোনটা দিতে হবে, সাথে এটার সাথে ইন্টারেস্ট যোগ করবে, এবং যে প্রজেক্টের এগেনস্ট আমার টাকা নিচ্ছি আমার রিপেমেন্ট আমি এখান থেকে আর্ন করে দিতে পারবো কিনা। আর ভুলও করে, সবাই যে লুটেরা তা না। দেখা যাচ্ছে যে যারা প্রকৃত ঋণ খেলাপি তাদের মধ্যে অনেকে ভুল করেছে। একটু আগে বললাম যে আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, আপনি 3টা ফ্যাক্টরি করছেন, আমার সক্ষমতা নাই, আমি মনে হচ্ছে তাহলে আমিও 3টা করি, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আর উইলফুল ডিফল্টার যারা হলো যে কোনো সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে ব্যাংকের থেকে টাকা বের করে নিয়ে যায়, তা না হলে কি একটা ব্যাংকের 96% এনপিএল হয় নাকি? তো 25% এনপিএল হয় নাকি? এনপিএল হইতে পারে 5%, 6%, 10%, এটা এনপিএল হইতে পারে। হ্যাঁ, সে এটা হলো বিভিন্ন কারণে হইতে পারে, রাজনৈতিক দুর্যোগ, মানুষ সৃষ্ট দুর্যোগ, ন্যাচারাল যেটা বলি প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন কারণে হতে পারে, সাপ্লাই চেন ডিসরাপশন, এইগুলোকে বলে ঋণ খেলাপি। আর তারা হলো যারা ব্যবসা করতে যে খেলাপি হয়েছেন তারা হলো ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তা। আর যারা উদ্দেশ্যমূলকভাবে ব্যাংকের থেকে টাকা বের করে নিয়ে গেছে, ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তার লেবেল লাগাইতে পারে,
তারা প্রকৃত ব্যবসায়ী না, তারা লুটেরা। আপনি সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তার সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকে একটি দাবির কথা ব্যাংকারদের নজরে এসেছে। তারা যেটি নিয়ে আলোচনা করছে যে এখন যে ব্যাংকের ঋণ যেটা 3 মাসে যেটি মন্দ হচ্ছে, সেটা আপনি 6 মাসের একটি দাবি তুলছেন। এটি ব্যবসায়ীরা সমর্থন করছেন, কিন্তু ব্যাংকাররা বলছেন যে মানে আপনারা ব্যবসায়ীরা কিছু হলেই ব্যাংকের উপরে দায় চাপিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করেন। অনেকে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলছিলেন যে এটি মামাবাড়ি আবদারের মতো। কি জবাব? কেন্দ্রীয় ব্যাংকের কি বলেছেন আমি শুনি নাই। যারা এই আমাদের কমার্শিয়াল ব্যাংকিং যারা পরিচালনা করেন তারাও এটার সাথে অ্যালাইন্ড। এই কারণে অ্যালাইন্ড যে আপনার 9 মাস থেকে হঠাৎ করে আপনি 3 মাসে নেমে আসছেন। সো এবং এটা বলছেন যে IMF বলছে, কারণ IMF এর এই লোনটা লাগবে, এই জন্য আমরা নেমে আসছি। তাহলে যখন 9 মাস ছিল, এই আইনটা কে করছে? কেন্দ্রীয় ব্যাংকিং থেকে করা হলো। তো হঠাৎ করে 9 মাস থেকে 3 মাসে না হলে যদি মামাবাড়ি আবদার হয়, তাহলে মনে করবো হ্যাঁ মামাবাড়ি আবদারটা যৌক্তিক কিনা সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মামার কাছে আবদার করতে দিতে পারি, অসুবিধা নাই, তো করছি। কিন্তু এইটা করলে যেটা হবে সেটা হচ্ছে এই, অন্তত আমাদের সেক্টরে 4 থেকে 500 ফ্যাক্টরি ঋণ খেলাপির দায় থেকে বেঁচে যাবে। এই 3 মাস সময়ের জন্য তারা প্রস্তুতি নিতে পারবে এবং দেখা যাবে যে এই খেলাপির সংখ্যা যে NPL এটাও একটা সার্টেন পার্সেন্টেজে নেমে আসবে। সো 6 মাস দিলে অসুবিধা কি? দিয়ে দেখি না কি হয়। এবং এটা তো বলছি না যে এই 6 মাস সারা জীবন থাকবে। আমরা বলছি এই 6 মাস 2026 সালের জুন পর্যন্ত রাখেন, তারপরে আবার এটা প্রয়োজনে 3 মাসে নামিয়ে আসেন। কেন্দ্রীয় ব্যাংক একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে, যে সমস্ত ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান তারা কোনো কারণে রুগ্ন হয়ে গেছে, তাদের অনিচ্ছার কারণে মালিক বা উদ্যোক্তার, তাদেরকে সহায়তা দিতে একটি কমিটি করেছে। সেই কমিটি আসলে প্রায় 1200-র মতো আবেদন তারা নিয়েছে এবং অদ্যাবধি তারা একটি আবেদনও চূড়ান্ত নিষ্পত্তি করতে পারেনি। আপনি মনে করেন যে একসময় তো কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সবগুলো ঋণের পুনঃতফসিলের আবেদন তাদের কাছে যেত এবং এগুলো ফাইলের পাহাড় থাকতো, যার কারণে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সেগুলোকে তফসিলি ব্যাংকগুলোর কাছে ফেরত দিয়েছে যে এই পুনঃতফসিলের আবেদন আমাদের কাছে আসার দরকার নেই। এখন আবার নতুন করে এই যে 1200 আবেদন করে উদ্যোক্তারা বসে আছেন, তারা অনেকেই তো নিজের অনিচ্ছার কারণে দুর্বল হয়েছেন, তারা এখন কেন্দ্রীয় ব্যাংকে ধর্ণা দিচ্ছেন। মানে যেটি, এবং কেন্দ্রীয় ব্যাংক বলছে যে এটা আসলে আমরা বিচার বিশ্লেষণ ছাড়া করার কারণে এত আবেদন আসবে, আমরা সেটি চিন্তা করি নাই। মানে এই ধরনের বিচার বিশ্লেষণ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগটা, আপনি এটি নিয়ে আপনার কোনো মতামত আছে? উদ্যোগ নিয়ে আমার ভিন্ন মত নাই, বাট প্রক্রিয়া বা প্রসেস নিয়ে ভিন্ন মত আছে। যে কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটি সপ্তাহে সম্ভবত 2 দিন বসে না 3 দিন বসে। আমরা হিসাব করে দেখেছি এই কমিটি যে গতিতে কাজ করছে তাহলে এইগুলো নিষ্পত্তি করতে 5 থেকে 6 বছর লাগবে। তার মানে আর একবার করে এরা খেলাপি হবে বা এদের যে লায়াবিলিটি দ্বিগুণ হয়ে যাবে 5 বছরে। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে এই কমিটির সংখ্যা বাড়ানো হোক, একটা কমিটি না করে 3টা বা 4টা কমিটি করে দেওয়া হোক এবং নিষ্পত্তি তাড়াতাড়ি করতে হবে। নিষ্পত্তি মানেই যে আবেদন করেছে তার আবেদনটা অ্যাকসেপ্ট করতে হবে, বিষয়টা এমন না। নিষ্পত্তি মানে অ্যাকসেপ্ট করবেন, নতুন করে সুযোগ দিবেন, অথবা রিজেক্ট করে দিবেন যে না এটা আপনাকে দেওয়া যাবে না। তাহলে যদি রিজেক্ট করে দেওয়া হয়, অ্যাকসেপ্ট করলে তো ওনার ব্যবসা ওনার চলমান থাকলো, রিজেক্ট করলে প্রত্যেকেরই তো প্ল্যান বি থাকে, উনি তখন ওনার প্ল্যান বি নিয়ে আগাবেন। কিন্তু এই আবেদনের জন্য মাসের পর মাস, বছরের পর বছর সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকবে, এটা তো হইতে পারে না। কমিটি একটা জায়গায় 4টা করতে অসুবিধা কি? মানুষ নাই বাংলাদেশে যাদেরকে দিয়ে আর কমিটি করা যায়, তো কমিটি 4টা করা উচিত এটা, এবং তাড়াতাড়ি শেষ করে দেওয়া উচিত। দিবেন অথবা দিবেন না, কারণ এটা তো কেন্দ্রীয় ব্যাংকই এটার আহ্বান করেছে। তা আহ্বান করার পরে মাসের পর মাস, বছরের পর বছর বসে থাকার কোনো যুক্তি নাই। আমাদের দেশে ব্যাংকিং খাতে এই যে পচন আমরা যেটি দেখছি, যে নানা রকম ক্ষত তৈরি হয়েছে, এখানে বেসরকারি ব্যাংকগুলো যেমন দায় রয়েছে পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের, একই সঙ্গে এটি তো কোনোভাবেই অস্বীকার করবার সুযোগ নেই কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা এখানে রয়েছে। শাসন দুর্বলতার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে আসলে এগুলোকে সমর্থন করে আসলে এই ক্ষতগুলো তৈরি করা হয়েছে। তো সেইখানে আমরা এখন দেখছি যে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার চলছে, ব্যাংকিং খাতেও সংস্কার চলছে। সংস্কারের অংশ হিসেবে মার্জার একটি বড় পদক্ষেপ। এখন মার্জার নিয়ে দেখছি আবার
পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে। কোনো কোনো ব্যাংক বলছে তারা নিজেরা ঘুরে দাঁড়াতে পারবে, আবার কেন্দ্রীয় ব্যাংক বলছে যে না, তাকে মার্জার করতে হবে। বিশ্লেষকরা বলছেন যে এই বল প্রয়োগ করে মার্জার আসলে টেকসই হবে না। আপনি উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে, বিজিএমইর প্রেসিডেন্ট হিসেবে মার্জারের এই যে বল প্রয়োগ করে মার্জারটাকে নিয়ে আপনার মূল্যায়নটা কি? দেখেন, জোর করে মার্জিন করলে সেটা টেকসই হবে না, এটা সত্যি। এবং মার্জিন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমি যতদূর জানি 5টা ব্যাংকে একসাথে মার্জ করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে মাত্র একটা ব্যাংক, এক্সিম ব্যাংক, তারা এই মার্জারে যেতে চায় না। তারা কনফিডেন্ট যে তাদেরকে 1 বছর বা 1.5 বছর সময় দিলে তারা গ্র্যাজুয়ালি তাদের প্রোগ্রেস দেখাতে চায়। এবং ইতিমধ্যেই তারা তাদের ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়েছে গত 6 মাসের। তাই যদি হয়, একটা ব্যাংক যদি সুযোগ চায়, তাহলে জোর করে তাকে কেন মার্জার আনবে? তার মানে মনে করতে হবে যে ভিন্ন কোনো এজেন্ডা আছে। যিনি আর বাকি 4টা ব্যাংক, এটা তো হলো এসালাম গ্রুপ ব্যাংক, তো সেখানে নিয়ে তো কোনো কথা নাই। সেটা সরকার মার্চ করবে, করে ফেলুক। আর যিনি হইতে চান না, তাকে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ উনি তো কনফিডেন্ট বলেই তো এটা চাচ্ছেন। আর ওখানে তো আপনি চাইলে পর্যবেক্ষক বসাতে পারবেন যে আরও যেন কোনো রং ডুইং ওখানে না হয়, আরও যেন এনপিএল না বাড়ে। সো সেই সুযোগ দেওয়া উচিত। আপনি ব্যবসার যে চ্যালেঞ্জের কথা বলছিলেন, তার মধ্যে পাল্টা শুল্ক প্রসঙ্গ টানছিলেন, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যারা রপ্তানিমুখী খাতের সঙ্গে জড়িত, তাদের আসলে বড় চিন্তার জায়গা। আমরা এখানে দেখলাম যে অনেকেই মনে করছেন যে সরকার এখানে একটি কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের একজন বিশেষ সহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি ব্যর্থ হলেন। এখন আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, খলিলুর রহমান, এবং এখন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এই যে 90 দিনের বড় একটি সময় আমরা কূটনৈতিক ব্যর্থতায় গেলাম, এবং এখন আমরা দেখছি যে আপনারা বিজিএমই বা অন্য বেসরকারি খাতকে সংশ্লিষ্ট করা হয় নাই, সরকারের গোপনীয়তা নষ্ট হবে এই চিন্তা করে। এটি কি সরকারের অদূরদর্শিতা? অনেকেই বলছে। দেখেন, ব্যর্থ এবং সফল এই কথাটা এখন বলার সময় হয়নি। রেজাল্ট যদি ভালো হয়ে যায়, তাহলে এন্ড অফ দ্য ডে এটা সরকারের ক্রেডিট, সবার ক্রেডিট। সো আমরা আশা করব সরকার সফল হবেন। হতে পারে যে সরকারের একজন কর্মকর্তা প্রাথমিকভাবে এটার দায়িত্ব নেওয়ার পরে মনে হয়েছে যে উনি ডেলিভার করতে পারবেন না অথবা পারফর্ম করতে পারবেন না, সেক্ষেত্রে আরেকজনকে অ্যাসাইন করা হতে পারে। বাট দিনের শেষে রেজাল্টটা আনতে হবে। আর আমাদেরকে ইনভলভ করা হয় নাই, এটা সরকার বলছেন যে এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্টস, এবং দ্যাট ইজ G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। যদি এরকম হয়ে থাকে, তাহলে যে কোনো চুক্তিকে অনার করা উচিত। এটা নিয়ে আমরা খুব বেশি ওরিড না যে আমাদেরকে জানেন না কেন। দিনের শেষে ওনারা যদি সফল হয়ে আসতে পারেন, সেটাই আমরা চাই। এবং আমাদের পক্ষ থেকে যেসব তথ্য উপাত্ত চাওয়া হয়েছিল, সেটা আমরা দিয়েছি। আমাদের কনসার্নটা আমরা সরকারের কাছে জানিয়েছি, এবং এটা কে যেন সিরিয়াসলি দেখা হয় সেই জন্য স্টেক হোল্ডাররা কাজ করেছেন। ইভেন কি আমরা মিস্টার কিয়াকসাং ইয়াংআন, ওনার শরণাপন্ন হয়ে উনি সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। তা আমাদের কনসার্নটা জানিয়েছি যেন সরকার এটা নিয়ে সিরিয়াসলি কাজ করেন। আমি যতদূর মনে করি সরকার সিরিয়াসলি কাজ করেছেন। ব্যক্তি পরিবর্তন হতে পারে, বাট দিনের শেষে আপনার সিরিয়াসনেস থাকতে হবে এবং রেজাল্টটা পেতে হবে, সেটা আমরা আশা করছি। সরকার বলছে যে এটি যেহেতু গোপনীয়তার ব্যাপার, সেটা কিন্তু আপনি নিশ্চয়ই মনে করবেন যে সম্প্রতি আপনারা একটি সংবাদ সম্মেলন করেছেন এনবিআর ইস্যুতে, যেখানে আপনাদের ব্যবসায়ীদের একজন শীর্ষ নেতা আইসিসির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান একটি কথা বলেছেন যে বিগত দিনের সরকারের সঙ্গে ব্যবসায়ীদের আমরা একটি ভালো যোগাযোগ দেখেছি, কিন্তু এই সরকারের সঙ্গে ব্যবসায়ীদের সেই যোগাযোগের ঘাটতি দেখছি। না, এটা ইউএস গভর্নমেন্টের কল। ইউএস গভর্নমেন্ট চেয়েছে যেন এই যেসব শর্তগুলো ইউএসটিআর দিয়েছে, সেটা যেন সিদ্ধান্ত হওয়ার আগে প্রকাশ না হয়। আর ব্যবসায়ীদের সাথে বর্তমান সরকারের যোগাযোগ কম। সরকার এটা উভয়েরই আপনার দায় আছে। এটা একতরফাভাবে আমি বলবো না যে সরকারের আমাদের প্রয়োজন হইলে আমরা সরকারের শরণাপন্ন হইতে চাইলে তারা যদি আমাদেরকে সময় দেন, আমাদের কনসার্নটা যদি আমরা জানাই, ওরা যদি মন দিয়ে শুনেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করেন, সে কোনো অসুবিধা নেই। যেটা অসুবিধা সেটা হচ্ছে এই যে অনেক সময় সরকার, বিশেষ করে ব্যুরোক্রেসি, জাস্ট ফর আই ওয়াশ আমাদেরকে ইনভাইট করেন, আমাদেরকে শুনতে চান, কিন্তু ওনাদের আগের থেকেই মাইন্ডসেট করা থাকে এটা শুনবেন না। সেই জায়গার থেকে সরে আসতে হবে। আমরা যা বলবো তাই করতে হবে, বিষয়টা এমন না। আমরা যে প্রস্তাবগুলো দেব সেটার মধ্যে যদি যুক্তি থাকে, সেটা যদি দেশের অর্থনীতির জন্য ভালো হয়, নির্দিষ্ট কোনো সেক্টরের জন্য ভালো হয়, কর্মসংস্থানের জন্য ভালো হয়, সুদূর প্রসারী
মানে লং টার্ম ইয়েতে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেটা যদি ভালো হয় সেটা গ্রহণ করা উচিত। ইগো নিয়ে বসে থাকলে তো হবে না। মাহমুদ হাসান খান, একটু এনবিআর এর প্রসঙ্গ টানি, কারণ আপনি এনবিআর এবং কাস্টমস নিরীক্ষা এগুলো নিয়ে সবসময় সরব কথা বলেন। আমরা সম্প্রতি পৃথিবীতে নজিরবিহীন বলা যায় যে এনবিআর এর যে আন্দোলন দেখলাম, ব্যবসায়ীদের প্রশংসা অনেকেই করছেন যে আপনাদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত সরকার এবং এনবিআর এর কর্মকর্তারা যে মুখোমুখি অবস্থান ছিল সেখান থেকে সরে এসছে। ব্যবসায়ীরা মধ্যস্থতার উদ্যোগ নিলেন, মানে ব্যাপারটা কি এরকম যে আপনাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছিল এটা সমাধান না করলে? জি, কারণ এটা হলো সরকার এবং এনবিআর তাদের আভ্যন্তরীণ সমস্যা। আমরা যখন দেখলাম যে ওনারা কমপ্লিট শাটডাউনে গেলেন, আমদানি রপ্তানি সব বন্ধ হয়ে গেল, দেওয়ালে পিঠ থেকে গেল, তখন আমরা মনে করেছি আমাদের ভূমিকা পালন করা উচিত। সেক্ষেত্রে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ওনারা ইনভলভ হয়েছেন, আমরা ইনভলভ হয়েছি। হওয়ার পরে মানে ভালো বিষয় হচ্ছে উভয় পক্ষ এটা অ্যাকসেপ্ট করেছেন এই মধ্যস্থতা করার বিষয়টি, এবং সর্বশেষ অবস্থা হচ্ছে যে এই যে স্ট্রাইকটা এটা উইথড্র করে নেওয়া হয়েছে এবং এখন আবার স্বাভাবিক কার্যক্রম হচ্ছে। বাট এটার পাশাপাশি যেটা হচ্ছে, এক ধরনের অলিখিত বিষয় ছিল যে সরকার কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থায় যাবে না, গেলেও প্রপার প্রসেসটা ফলো করবে একটা নির্দিষ্ট সময় নিয়ে। যদি কেউ সত্যি সত্যি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে থাকে উদ্দেশ্যমূলকভাবে, তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দেখা গেল যে স্ট্রাইক উইথড্র হওয়ার পর থেকেই হলো ব্যবস্থা নিয়েছেন। এটার কনসার্ন আমরা সরকারকে জানিয়েছি এবং দিনের শেষে যিনি মন্ত্রণালয় প্রধান ওনাকেই সিদ্ধান্ত নিতে হবে, এনবিআর এর চেয়ারম্যান সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে কী করলে এনবিআর অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন উইং ভালোভাবে চলবে, এই সিদ্ধান্ত ওনারা নেবেন। জবাবদিহিতাও ওনারা করবেন। আমাদের কাজ হলো, আমাদের বক্তব্য হচ্ছে যেন যে ডে টু ডে বিজনেস যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের উদ্যোক্তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ দিনের শেষে এই ধরনের কর্মকাণ্ডের কারণে দেখা গেছে যে 5টা প্রতিষ্ঠান খেলাপি হয়ে গেল, তো তখন তো আবার প্রশ্ন করবেন যে এই যে আমরা ঠিকমতো ব্যাংকের পয়সা দিই না, শ্রমিকের বেতন দিই না। সো সেইটা ছিল আমাদের বিগেস্ট কনসার্ন। ভাগ্য ভালো যে এটা ওনাদেরকে বোঝাতে আমরা সক্ষম হয়েছি এবং স্ট্রাইকটা ওনারা উইথড্র করে নিয়েছিলেন। এনবিআর এর লোকজন ফেরেস্তা এটা আমরা বলছি না, কিন্তু আন্দোলনে আমরা দেখেছি যে অনেক সৎ কর্মকর্তাও কিন্তু যুক্ত হয়েছেন এবং যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বা চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, যেহেতু আন্দোলনের সৎ কর্মকর্তারাও এসেছেন, নেতৃত্ব দিয়েছেন, এখানে কিন্তু সৎ কর্মকর্তারাও রয়েছেন। মানে এটি কি আসলে সরকারের সঙ্গে এনবিআর এর লোকজনের যে এখন আপাতত আন্দোলন দেখছি না, কিন্তু মানসিক সেই সংকট তো কাটেনি, এটি কি মনে হচ্ছে না যে আপনারা সংবাদ সম্মেলন করে চেয়ারম্যানের পক্ষে, একজন ব্যক্তির পক্ষে আপনারা বলেন তার অপসারণকে সমর্থন করেন না, মানে এটি কি ব্যবসায়ীদেরকে চাপে ফেলতে পারে না? না, আমরা কোনো ব্যক্তির পক্ষে অবস্থান নিইনি, আমরা এই প্রসেসের পক্ষে অবস্থান নিয়েছি। আপনার এই প্রতিষ্ঠান, এখানে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন, কালকে সকালে এসে যদি কেউ বলে যে আমরা সিইও সাহেবকে চাই না, তাহলে তো কোনো প্রতিষ্ঠানই চলবে না। অভিযোগ করতে হবে এবং সেই অভিযোগটা প্রমাণিত হওয়ার জন্য সময় দিতে হবে। সেই জন্যই আমরা বলেছি যে প্রক্রিয়ায় চেয়ারম্যান সাহেবের অপসারণ চাওয়া হচ্ছে, এই প্রক্রিয়া বা প্রসেসের সাথে আমরা দ্বিমত পোষণ করি। আমরা কোনো সময় কোনো ব্যক্তির পক্ষে বা বিপক্ষে অবস্থান নিই নাই এবং এই জায়গা থেকে ওনারা সরে আসছেন এবং ওনাদেরও অনেক দাবির সাথে আমরা একমত। যেমন ওনারা বলছেন যে এনবিআর এর চেয়ারম্যান ওনাদের ক্যাডার থেকে হইতে হবে, প্রশাসনিক ক্যাডার থেকে না, এটা আমরা সমর্থন করি। কিন্তু দিনের শেষে সরকার সিদ্ধান্ত নেবে যে কাকে দিয়ে এনবিআর পরিচালনা করলে এনবিআর কার্যক্রম স্মুথলি চলবে। এই এত ভিতরে আমরা ঢুকতে চাই না, আমাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য আমরা করতে চাই। আমরা ভালো পলিসি চাই, যেই পলিসি প্রয়োগ করলে হলো শিল্পের প্রসার ঘটবে, সেগুলো নিয়ে কাজ করতে চাই। মানসিক একটা দূরত্ব তো অবশ্যই তৈরি হয়েছিল এবং আমি আশা করি এনবিআর এর চেয়ারম্যান সাহেব এবং মাননীয় অর্থ উপদেষ্টা দায়িত্ব নেবেন যেন এই দূরত্বটা কমে আসে। এখন নির্বাচনের বছর বলতেই পারি আমরা, তো একদিকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আসলে কবে হবে, সেখানে যদি বলি নির্বাচনী বছরও, এই সময় আসলে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে কী চ্যালেঞ্জগুলো তৈরি হয়? আসলে প্রথম কথা হচ্ছে এই অনিশ্চয়তাটা কাটতে হবে। ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি, এটা নির্দিষ্ট দিন মাসটা ঠিক হয়ে গেছে, এখন তারিখটা ঘোষণা হলেই এক ধরনের অনিশ্চয়তাটা কেটে যাবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আমাদের শিল্পে, রপ্তানিমুখী শিল্পে প্রতি 5 বছর পর যে নির্বাচন হয়, সেই সময় আমাদের যে বায়াররা, মেন স্টেক হোল্ডার, তারা উদ্দেশ্যমূলক মানে ইচ্ছা করেই বা তাদের প্ল্যান অনুযায়ী আপনার
বিজনেস কিছুটা কমিয়ে দেয়। কারণ মনে করেন যে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, সেটার ক্ষেত্রে তার গুডসের শিপমেন্ট অন টাইম নাও হতে পারে, সেক্ষেত্রে সেটা কমিয়ে দেয়। এবারও এটা হবে যে এবার ডেট পাওয়ার সাথে সাথেই যে প্রোডাকশন প্ল্যানিং বা শিপমেন্ট প্ল্যানিং ওনাভাবে করবে। আবার আমরা যদি উদ্যোক্তা বা যারা রপ্তানি করে আমরা যদি বায়ারদের কনভিন্স করতে পারি, আমাদের দায় নিতে পারি যে না, বিজনেসের যে প্ল্যানটা আছে সেটা বজায় রাখেন, আমাদের দায়িত্ব নির্বাচনের মতো হবে, উৎপাদনের মতো হবে, রপ্তানির মতো হবে, আমরা সময় মতো রপ্তানি করতে পারবো, তাহলে বড় ধরনের ইম্প্যাক্ট হবে না। সো দিস ইজ নট আনইউজুয়াল, প্রতি 5 বছর পরই হয়, এবারও হওয়ার সম্ভাবনা আছে। এখন আমাদের দায়িত্ব যে বায়ারদেরকে কনভিন্স করা যে না, এই ধরনের কোনো অস্থিরতা তৈরি হবে না নির্বাচনকে কেন্দ্র করে। আমার অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শেষ করব। যেহেতু নির্বাচন প্রসঙ্গ আসলো, আপনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, আপনি একটা জেলা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন। আপনি আপনার যে প্যানেল পরিচিতি অনুষ্ঠান, সেখানে একজন ব্যবসায়ী বলেছেন যে আপনি বিজিএমইর প্রেসিডেন্ট হয়ে জাতীয় সংসদ নির্বাচনে বা রাজনীতিতে জড়িয়ে পড়েন, সেটি তারা প্রত্যাশা করেন না। তো যদি জাতীয় সংসদ নির্বাচন আপনার এই বিজিএমই প্রেসিডেন্ট থাকাকালে হয়, আপনি কি জাতীয় নির্বাচনে অংশ নেবেন? এখানে অনেকগুলো বিষয় আছে। আমি মূলত একজন শিল্প উদ্যোক্তা, আমি কর্মসংস্থান করা আমার দায়িত্ব, সাথে সাথে আমার রুটি রুজি সংস্থান করা আমার দায়িত্ব। আমি একজন রাজনৈতিক কর্মী, যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন থেকেই করি। তো যেটা আমার মেম্বারদের জন্য ভালো হবে, সেটা আমার দায়িত্ববোধ বা দায়বোধ আমার এলাকার জনগণের এখানেও আছে, এইটার একটা সমন্বয় আমি করার চেষ্টা করব। বাট একটা কথা আমি অ্যাসিওর করতে পারি যে আমার দ্বারা কেউ প্রতারিত হবেন না, আমি প্রতারণায় আশ্রয় নিব না, আমি স্বচ্ছতায় বিশ্বাস করি, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি জনগণের অধিকারে বিশ্বাস করি, মেম্বারদের অধিকার বিশ্বাস করি। সেই অনুযায়ী কাজ করব এবং আশা করি সেটা সবাই অ্যাকসেপ্ট করবেন। আর এটা তো অনেকটাই তো কাল্পনিক প্রশ্ন, কি হবে, এখন তো নির্বাচনের তারিখই ঠিক হয়নি। তো তারপরে নির্বাচনের তারিখ হওয়া, আর আমি নির্বাচন করতে চাইলে এই যে আমার দল আমাকে নমিনেশন দিবে, সেই গ্যারান্টি তো আমাকে আমার দল দেয় নেই। আবার আমার মেম্বাররা, বিজেপির মেম্বাররা, তাদের কথা আমাকে শুনতে হবে। সব কিছু মিলে আমার নিজের ব্যবসাও টিকিয়ে রাখতে হবে, তো আমার পারিবারিক দায়িত্ব আছে। সব কিছু মিলে যেটা সবার জন্য ভালো, আমার নিজের জন্য ভালো, সেটার সিদ্ধান্ত নিব। মাহমুদ হাসান খান বাবু, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, বিশ্লেষণের এই পর্ব এখানে শেষ করছি। আপনারা জানেন, বাংলাদেশের রপ্তানি আয়ের কিন্তু বড় উৎস আসলে পোশাক খাত। কর্মসংস্থানের কথা যদি আমরা চিন্তা করি, সেখানেও আসলে এগিয়ে এই খাত। তবে টেকসই পোশাক খাতের জন্য এখন আসলে বিজিএমইর নেতৃত্ব শক্তিশালী হওয়া দরকার। আমরা আশা করব বিজিএমইর বর্তমান বোর্ড পোশাক খাতকে টেকসই অবস্থানে নিয়ে যাবে। সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।